শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এই মুহূর্তে ভারতে পলাতক আছেন বা নির্বাসিত আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, আপনারা মোটামুটি একটা সুসংবাদ না দুঃসংবাদ আমি জানি না এটা কোন সংবাদ হবে, শেখ হাসিনা যে কোনো সময় বাংলাদেশে আসছেন, তবে তিনি তার নিজের। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন শেখ হাসিনা কিন্তু আবারও প্রধানমন্ত্রী হবে এবং এই বাংলাদেশে ফিরে আসবে এমন তথ্য কিন্তু জানিয়েছে গণমাধ্যমে। প্রিয় দর্শক বন্ধুরা, তাহলে কি ডক্টর ইউনূসের অবস্থা খারাপ হতে চলেছে? সেই সাথে সাথে কিন্তু ডক্টর ইউনূস শেখ হাসিনাকে হুঙ্কার দিয়ে কথা বলেছে এবং সাবধান হতে বলেছে। এবার কিন্তু খেলাটা পুরোপুরিভাবে জমে গিয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন, সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো একের পর এক মোবাইলের স্ক্রিন থেকে দেখে আসি। এই মুহূর্তে ভারতে পলাতক আছেন বা নির্বাসিত আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, আপনারা মোটামুটি একটা সুসংবাদ না দুঃসংবাদ আমি জানি না এটা কোন সংবাদ হবে, শেখ হাসিনা যে কোনো সময় বাংলাদেশে আসছেন, তবে তিনি তার নিজের ইচ্ছায় আসার চেয়ে, যেটা এই মুহূর্তে ভারতের সংকট দাঁড়িয়েছে যে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ককে ঠিক রাখতে হলে আদালত যদি নির্দেশ করে বসে, অলরেডি নিয়ে প্রসিডিং চলছে, ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা হবে। এখন শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসলে আসলে কি ঘটবে, একটু চক্ষু বন্ধ করে আমার ভিডিওর বাকি অংশটা শুনলে আপনি বুঝে যাবেন। ধরুন শেখ হাসিনা বাংলাদেশে আসলে প্রথমত ওনাকে এয়ারপোর্টে গ্রেপ্তার করা হবে, রাইট? ওনাকে গ্রেপ্তার করা হবে, মিডিয়া কাভারের জন্য পাবেন। তারপরে কি হবে? ওনার বিচার হবে, জেল হবে। খালেদা জিয়ার সাথে যা ঘটছে, আমি এইটাই অনেক ভিডিও বলছিলাম যে খালেদা জিয়া হয়তো একজন কাজের মহিলা পাইছিলেন, শেখ হাসিনা হয়তো ওইটাও পাবেন না। কিন্তু আরেকটা ভিন্ন চিত্র আপনি দেখতে পাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, এই সরকারের এথিক্স কোনটা? যারা অপরাধী তাদের বিচার হবে, যারা অন্যায়কারী লুটেরা তাদের বিচার হবে। তো আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশে মার্চের ভোটে আওয়ামী লীগের প্রায় নিয়ার আবার 40% সমর্থন আছে। এই সমর্থকদের মধ্যে লুটপাটকারী শ্রেণীর সংখ্যা আপনি পাবেন বড় জোরে 40-এর মধ্যে 3% যারা লুটপাট করছে, দুর্নীতি করছে। কিন্তু বাকি 37% মানুষ এখনো কিন্তু বাংলাদেশে আছে, তারা ঘাপটি মাইরা আছে অথবা নেতৃত্ব শূন্য অবস্থায় সামনে আসতে চাচ্ছে না বা একত্রিত হতে পারছে না। এখনো আওয়ামী লীগ যদি একত্রিত হয়, এটা কিন্তু একটা টেনশনেবল ফোর্স, টেনশন হওয়ারই বিষয়, কারণ টাকা আছে, ক্ষমতাটা এখনো আছে, আর যা ঘটছে বাংলাদেশে ভিতরে গোস্বা আছে, জিদ আছে। আবার ইতিহাস বলে বারবার যে রাজপথের আন্দোলনে বিরোধী দল হিসেবে যখন আওয়ামী লীগ থাকে, তখন আওয়ামী লীগের মতন সুপার পাওয়ার এদেশের রাজনৈতিক ইতিহাসে খুব কম দলই প্রকাশ করতে পারছে। যেমন ধরেন 96-তে সম্ভবত বিএনপি কিন্তু তত্ত্বাবধায়ক বাদ দিয়ে নির্বাচনটা করে ফেলছিল, ক্ষমতাটা নিয়ে আনিছিল, কিন্তু ধৈর্য রাখতে পারেন আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগ কিন্তু খুবই এই জায়গায় শক্ত একটা খেলোয়াড়। আবার আওয়ামী লীগ যখন তত্ত্বাবধায়ক সরকার এস্টাবলিশ করে ফেললো বাদ দিয়ে নির্বাচন, বিএনপি কিন্তু ওইখানে ওইভাবে আওয়ামী লীগকে পতন করাইতে পারে নাই। যে কোনো কারণে হোক, খেলাতে আসে কোনটা? জয় বিজয়। তো এখন যদি শেখ হাসিনা বাংলাদেশে আসেন, তিনি যদি জেলেও থাকেন, ওনারা তার ফাঁসি দিয়ে দিবে না, এটা হবেও না। জেল হবে, ডিভিশনগত সুবিধা পাবেন। ডিভিশনগত সুবিধা তো বোঝেনি, অনেকে মনে করেন যে ওনার রিমান্ড হবে, অনেক থেরাপি, এগুলা ভুল। যারা এই লেভেলের, আইন সবার জন্য সমান না, আমাদের মন্ত্রী এমপিরাও কিন্তু আলাদা ডিভিশন পায়, মানে জেলের মধ্যে একটা সুন্দর রুম থাকে, সেখানে তারা ভালো ভালো খায়, কম বেশি আর কি, তাদের সুযোগ সুবিধা, চিকিৎসা, এখানে অনেক কিছুই আলাদা হয়, যেটা আমার আপনার মতন সাধারণ মানুষ আমরা যেরকম ভাবি ওরকম না। কিন্তু মাঠে যে আওয়ামী লীগ শূন্য একটা অবস্থান তৈরি হয়েছে, সেটা কিন্তু আওয়ামী লীগ শূন্য থাকবে না। এখন যেমন 10 জন সমন্বয়ক বা 5 জন বিএনপি নেতা চাইলে একজন বাড়িতে গিয়া আওয়ামী লীগের একটা প্রতিষ্ঠানে আপনি হাত দিয়ে ফেলতে পারতেছেন, একজন মানুষের পিটাই ফেলতে পারতেছেন, অথবা একটা ব্যবসা দখলদারিত্ব নিতে পারতেছেন, ওইটা কিন্তু থাকবে না। কেন থাকবে না? ডক্টর ইউনূসের সরকার যতক্ষণ ক্ষমতায় আছে, এই সরকারটা কিন্তু কোন দলকে আলাদা ফেভার দেবে না। গতকালকে শুনছেন না সোজা বক্তব্য ডক্টর ইউনূসের, আমরা কোন দলের পক্ষে অবস্থান না, আমরা এমন একটা পক্ষে অবস্থান যেন এই দেশে ডেমোক্রেসি ফিরে আসে। তো গণতন্ত্র যদি ফিরাই আসে, অলরেডি আওয়ামী লীগের নিয়ে যে নিষিদ্ধের রিট হয়েছে সেটা বাদ নাকি? বাদ হয়ে গেছে না? বাদ হয়ে গেছে। তার মানে এখানে রাজনীতি থাকবে আওয়ামী লীগের, এটা আপনি চান না চান। তো এর আগে আওয়ামী লীগ চান নাই, আওয়ামী লীগ চায় নাই জামাত থাকুক, তো বহুত কিছু করছে, কিন্তু দিন শেষে কি পারছে? পারে নাই। তো আওয়ামী লীগের বিরুদ্ধে এরকম কোনো অ্যাকশন নিলেও কিন্তু আসলে পারা যাবে না। দেখেন ডক্টর ইউনূসের সরকার থাকাকালীন 2 বছর 3 বছরের জন্য তিনি যদি থাকেন, তাহলে আওয়ামী লীগ রাজপথে আবারও শক্তিশালী হবে। এমনকি আগামী নির্বাচন আসতে আসতে তারা নির্বাচনে একটা শক্তিশালী দল হিসেবে ভূমিকা রাখবে। এটাতে ঝামেলায় পড়ে যাবে জামাত। কেন ঝামেলায় পড়বে? যদি ডক্টর ইউনূস সাহেব 2 থেকে 3 বছর পরে নির্বাচন দেন, জামাত যদি তাদের দলগুলোর সাথে, ইসলামিক দলগুলোর সাথে একত্রিত হয়ে নির্বাচনে না যায়, তাহলে কন্টেস্ট কিন্তু আবারও ওয়ান কাইন্ড অফ আওয়ামী লীগ বিএনপির মধ্যে হবে। দ্বিতীয় আসনটা জামাতও পাইতে পারে, বিএনপিও আওয়ামী লীগও পাইতে পারে। বিএনপি জয়ী হবে, এটাই সবাই বুঝি, আমরা জানি, অথবা জামাত জয়ী হতে পারে। তো সবকিছু মিলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ভারতের সাথে এই বিষয়ে কথা চলছে, আমাদের আদালতেরও নির্দেশনার ইস্যু আছে। তো আদালত থেকে যদি নির্দেশনা চলে আসে, তাহলে
তো সেই ক্ষেত্রে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ, আর ভারত তো তাদের প্ল্যান এ বি সি অনেক কিছুই রাখছে। তো সেখানে হতে পারে যে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে, কারণ তিনি আসলে বাংলাদেশ আওয়ামী লীগ আবার জীবিত হবে। তিনি না আসলে এই রাইট নাও সিচুয়েশনে বা আগামী 10 বছর আওয়ামী লীগ কিন্তু আর জীবিত হইতে পারবে না, কারণ নেতৃত্ববিহীন অবস্থায় দল পড়ে গেছে। আর আওয়ামী লীগের মোটামুটি ওয়ান ম্যান শুয়ে নিয়ে গিয়ে মানে লাস্ট কয়েকটা বছর ছিল যে সকল কিছুই সাবেক প্রধানমন্ত্রী ওনার নির্দেশে হইতো, স্থানীয়ভাবে লোকাল নেতা তৈরি হয় নাই। তবে যারা আওয়ামী লীগের মধ্যে লুটপাট করছে, দুর্নীতি করছে, অন্যায় অত্যাচার রাহাজানি ছিনতাই খুন যাই করছে, প্রত্যেকের কিন্তু বিচার হবে, এটা মাথায় রেখে ইউনূস সাহেব এই বিচারটা করবে, এটাতে ভুল নাই। তো শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। কোন ব্যক্তি বা গণমাধ্যম যদি গণহত্যার নির্দেশদাতাদের পুনর্বাসিত করার পরিকল্পনা করে, তাদের পরিণতিও শেখ হাসিনার মতোই হবে বলে হুঁশিয়ারি দেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশে সমন্বয়ক সার্জিস আলম বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত বিজয়কে যারা নষ্ট করতে চায় তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে। দেখুন মুশফিকুর রহমানের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনের পর স্লোগানে মিছিলে আবারও সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। স্বৈরাচার বিরোধী স্লোগান দিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে জমা হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এতে বক্তব্য রাখেন সংগঠনটির অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ অন্যান্যরা। তারা বলেন, শেখ হাসিনাকে যারা পুনরায় ক্ষমতায় আনতে চায় তাদের 20 দাঁত ভেঙে দেওয়া হবে। যারা খুনিদের পুনর্বাসিত করার চেষ্টা করছে তাদের পরিণতিও শেখ হাসিনার মতো হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনের নেতারা। যারা খুনিদেরকে পুনর্বাসন করার জন্য ব্যাকস্টেজে মেকানিজম করছেন, আপনাদের এই প্লটিং এর আমরা 20 দাঁত ভেঙে দিব। আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের। আমরা ছাত্র ছাত্রীরা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি, একইভাবে গদি থেকে ছুড়ে নামাতে আমরা দিব। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা দেখছি আমরা তন্ত্রের বিভিন্ন পর্যায়ে কিছু স্বৈরাচার আর ফ্যাসিবাদের হায়না এবং শকুনরা কু করার চিন্তা করছে। আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ছাত্র নাগরিক যখন এক হয়েছে, তখন আপনাদের এসব কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে। যতবার এই আশঙ্কা হোক, আমরা ঐক্যবদ্ধভাবে সকল কু দমন করব। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য দোষীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। এই ফ্যাসিজমের যারা ফুল সোলজার ছিল তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি, খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। এছাড়া দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে গণমাধ্যম ও সাধারণ মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। ডক্টর ইউনূস বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার পর থেকে আমার একটা জিনিস খুব স্পষ্টভাবে মনে হচ্ছে, এই একটা জায়গায় বাংলাদেশ একেবারে ভিন্ন। আমি আগেও এটা নিয়ে কথা বলেছি, রিসেন্টলি আরেকটা ঘটনা ঘটেছে, সে কারণে বলছি। সেটা হলো ভারত প্রসঙ্গে বাংলাদেশের স্ট্যান্স। ভারতকে আমরা কথা ভাষায় বলি না, লাইনে আসতে হবে বাংলাদেশের প্রসঙ্গে, উনি যদি ক্ষমতায় থাকেন আরো কিছুদিন, শিওর। এই প্রসঙ্গে কথা বলবো তার আগে ছোট্ট একটা দাওয়াত দিতে চাই আপনাদের। আদর্শ প্রকাশনী আমার একটা একক বক্তৃতা আয়োজন করেছে, সেটার হেডলাইন হচ্ছে বাংলাদেশের প্রতিবেশী নীতি। আমরা আমাদের প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে ভারত, এর সাথে আমাদের নীতি কি হওয়া উচিত, কেমন হওয়া উচিত, এটা এই জোন এবং আদার গ্লোবাল পার্সপেক্টিভে আমরা মোটামুটি গ্রোসলি কিছু আইডিয়া শেয়ার করার চেষ্টা করব। এটা আজ শুক্রবার বিকাল 4টায় হবে। ভেন্যু হচ্ছে মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তন, সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এটা সবার জন্য ফ্রি, আপনারা আসলেই এখানে পার্টিসিপেট করতে পারবেন এবং যদি আসেন নিশ্চয়ই দেখা হবে। যাই হোক, আমি শুরু করতে যাচ্ছি ডক্টর ইউনূস প্রসঙ্গে। ভারতের সংবাদ সংস্থা পিটিআই এর সাথে ডক্টর ইউনূস একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে অনেকগুলো ইস্যু এসছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু অবভিয়াসলি শেখ হাসিনা সম্পর্কে তার অবস্থান, সেটা নিয়ে একটু পরে আসছি। তার আগে আরো দু একটা ব্যাপার নিয়ে আবারও প্রশ্ন করা হয়েছে, হিন্দুদের সম্পর্কে, অ্যাটাক অন হিন্দুজ, মানে ভারত এই জায়গা থেকে সরছে না। আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার, ওটা নিয়ে আমি ভিডিও করেছি। দেশে ফেরার আগেই প্যারিসে বসে অনেকগুলো ভারতীয় সংবাদ মাধ্যমের সাথে ডক্টর ইউনূস ইন্টারভিউ দিয়েছেন, সেখানে ওই একই প্রশ্ন, এখানেও একই প্রশ্ন এসছে এবং খুব ক্লিয়ারলি সেটা হচ্ছে, উনি কোনো রকম কোনো লুকোছাপা নেই, এটা যে এক্সেজারেটেড, সেই এক্সেজারেটেড করে বলা হচ্ছে। এবং আমাদের মনে থাকার কথা, ডক্টর ইউনূস যখন যারা মোদির সাথে কথা বলেছে, সেখানে রীতিমতো ভারতীয় সাংবাদিকদেরকে পাঠাতে বলেছিলেন এবং এখানেও ঠিক তিনি সেই কথাটাই এখানে বলার চেষ্টা করেছেন। ভবিষ্যতে ইন্ডিয়ার সাথে সম্পর্ক কেমন হবে এই প্রসঙ্গে চুক্তির প্রসঙ্গ এসেছিল। চুক্তি হচ্ছে আদানি ইলেকট্রিসিটি চুক্তি এবং ট্রানজিটের চুক্তি। ডক্টর ইউনূস বলছেন যে সবাই বলছে এটা প্রয়োজন, সেটা হচ্ছে ওনাদের আসলে পেপারে কি আছে এবং বাস্তবে কি হচ্ছে সেটা তিনি দেখতে চান। এটা এখন স্পেসিফিকলি আন্দাজ করতে পারছি না বা অনুমান করতে পারছি না বা বলতে পারছি না, কিন্তু বলা হচ্ছে রিভিউ করার, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি কোনো প্রয়োজন আমরা ফিল করি, সেটা তারা করার চেষ্টা করবেন। তার মানে ভারতের সাথে যে অসম চুক্তিগুলো আছে, আমরা আমাদের জায়গা থেকে বহুদিন ধরে বলছি এগুলো রিভিউ করা হোক, এগুলো প্রয়োজনে বাতিল করতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো আগে জনসমক্ষে প্রকাশ করা হোক যে আসলে শেখ হাসিনা এই দেশকে কিভাবে বিক্রি করে দিয়ে গেছেন ভারতের কাছে। এটাও খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে কি করা উচিত, হওয়া উচিত বলে মনে হয়।
আসলে আমরা যে কথাটা মনে করতাম ডক্টর ইউনূস ঠিক সেই জিনিসগুলো, মানে উনি এত অসাধারণভাবে এই দেশের মানুষজনের চিন্তাকে তিনি নিজেও ধারণা করেন, এত চমৎকারভাবে রেজোনেট করেন। দীর্ঘদিন থেকে আমরা বলছিলাম ভারত আসলে এই যে আমাদের সাথে শত্রু ভাবাপন্ন পরিস্থিতি তৈরি হয়েছে, অসংখ্য মানুষ ভারতকে ঘৃণা করে, ভারতের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করে, তার দায় ভারতের, কারণ ভারত যেভাবে চিন্তা করে সেখানেই মূল সমস্যা। ডক্টর ইউনূস চমৎকারভাবে বলছেন যে তার যে ন্যারেটিভ আছে তার বাইরে তাকে আসতে হবে, সেটা ভারতকে আসতে হবে, কারণ সমস্যাটা আমাদের দিক থেকে ছিল না। ডক্টর ইউনূস বলছেন তাদের ন্যারেটিভ হচ্ছে সবাই এখানে ইসলামিস্ট, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি ইসলামিস্ট, এভরিওয়ান এলস ইজ ইসলামিস্ট, এবং সবাই মিলে বাংলাদেশকে আফগানিস্তান বানিয়ে ফেলবে। এই জায়গাটা আরো ইম্পর্টেন্ট উনি বলছেন, এবং বাংলাদেশ শুধুমাত্র শেখ হাসিনার হাতেই সেফ থাকবে, ঠিকঠাক থাকবে, এই ন্যারেটিভটা পাল্টাতে হবে। সত্যিকার অর্থেই তাই। আমরা বহুদিন থেকে বলছি যে আসলে আমাদের যে সংকটের জায়গাটা তৈরি হয়েছে ভারতের সাথে, বাংলাদেশের জনগণ যে শত্রুতে পরিণত হয়েছে, বা আসলে এইভাবে বলবো ভারত শত্রুতে পরিণত করেছে, ভারত এই পরিস্থিতি তৈরি করেছে তার। সুতরাং তার ন্যারেটিভ, এই ন্যারেটিভটা পাল্টাতে হবে। এই যে আমাদের গণ অভ্যুত্থান হলো দীর্ঘদিন, দিনের পর দিন, এবং এখনো ভারতের অনেক মিডিয়া, বিশেষ করে বিজেপি ইনফ্লুয়েন্স মিডিয়া, তো আমরা এটাকেই ধরে নেব যে ভারতের সরকারি প্রোপাগান্ডাটা চাইছে, তারা এটাকে ইসলামিস্টদের এক ধরনের বিজয় বলে দেখানোর চেষ্টা করছে। এটা ভয়ঙ্কর, এটা হরিবল। সব গণমানুষ, এখানে ইসলামিস্টরাও নিশ্চয়ই একটা অংশ ছিল, কিন্তু সব গণমানুষ একত্র হয়ে, ডান বাম মধ্য সব শ্রেণী পেশার মানুষ যে রেভলিউশন, রক্তাক্ত রেভলিউশনে শেখ হাসিনার পতন ঘটিয়ে তাকে ভারতে পাঠিয়ে দিয়েছে, সেই সম্পর্কে ভারতের এই ধরনের মানসিকতা, এই ধরনের মন্তব্য অত্যন্ত নিচু। সো ভবিষ্যৎ সম্পর্ক ঠিকঠাক করার জন্য নিশ্চয়ই ভারতকে তার ন্যারেটিভের বাইরে আসতে হবে। চমৎকারভাবে তিনি বলেছেন। শেখ হাসিনা প্রসঙ্গ, যেটা খুবই ইন্টারেস্টিং, শেখ হাসিনার সম্পর্কে যখন বলা হচ্ছে, ডক্টর ইউনূস বলছেন যে তিনি ভারতে যা করছেন সেটা জন্য কেউই কমফোর্টেবল না, কারো কাছে এটা ভালো লাগছে না। বলা হচ্ছে যে তিনি ওখানে থাকছেন এবং মাঝে মাঝে ইনি কথা বলছেন, এটা প্রবলেম্যাটিক। উনি যদি শান্ত থাকতেন তাও মানুষ কিছুটা হয়তো ভুলে থাকতে পারত, কিন্তু উনি বারবার কথা বলে যাচ্ছেন এবং ইনস্ট্রাকশন দিচ্ছেন। কেউ এটা পছন্দ করছে না। এটা ভারতের জন্য এবং আমাদের জন্য কারো জন্যই কোনো রকম কোনো ভালো ফল আনবে না, এবং প্রত্যেকেরই ডিসকমফোর্ট আছে। তাহলে কি করতে হবে? তাকে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের সরকার, ডক্টর ইউনূস বলছেন তাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি ভারতে তিনি থাকতে হয়, তাকে চুপ থাকতে হবে। স্পষ্টভাবে, কোনো রাগ ঠাক নেই, খুব কঠোর ভাষায় এটা ভারতকে তিনি জানিয়েছেন। শেখ হাসিনা ভারতে বসে আছেন, ভারতে বসে যে ভারত তাকে ক্ষমতায় রেখেছিল, তাকে আশ্রয় দেওয়াটা ইটসেলফ আমাদের কাছে খুব বড় প্রশ্নের জায়গা। সে সেটা পারে না। আর সেখানে বসে তিনি বাংলাদেশে, আমাদের মনে থাকার কথা, 32 নম্বরে যাওয়ার জন্য বলেছিলেন 15 আগস্ট, এরকম আরো নানান রকম নির্দেশনা। পরবর্তীতে তার সন্তান সজীব অজয় জয় তার ফেসবুক পেজ থেকে তার মায়ের নির্দেশনা পাবলিশ করেছেন। এগুলো সব ভারত উনি পালিয়ে থাকা অবস্থায় করছেন। সুতরাং ভারতকে দায়ভার নিতে হবে, এবং উনি ভারতে বসে এটা করতে পারেন না। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি, ডক্টর ইউনূস বলছেন তাকে আমরা ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি তাকে রাখতে হয়, আমরা এই রাখাটা নিয়েও আমাদের আসলে প্রশ্ন সিরিয়াসলি করা দরকার। আর হ্যাঁ, নিশ্চিতভাবে আমরা কোনো মামলার ওয়ারেন্ট অথবা তার মামলায় সাজার পর নিশ্চয়ই চাইব, এবং ভারত শুড বি রেডি যে তাকে আমাদের এখানে পাঠাতে হবে। সো এই কয়েকটা ইস্যু আমি ভারতীয় এবং বাংলাদেশের পত্রপত্রিকায় এটা পাবলিশ করা হয়েছে, দেখলাম প্রত্যেকটা ক্ষেত্রে একজন শির দাঁড়া সোজা করা শক্ত মানুষ। আপনি যদি পুরো ইন্টারভিউটা পড়েন, যতটুকু এসছে অন্তত, তাতে কেউ বলতে পারবে না যে তিনি ভারতের সাথে কোনো শত্রুতার অ্যাটিটিউড দেখিয়েছেন, কোনোভাবেই না। এই জায়গায় আমি একটু পরে আসছি, তার আগে আরেকটা নিউজ আমি একটু আপনাদের সামনে আনতে চাই। আমরা জানি সীমান্তে একজন কিশোরী মারা গেছে কয়েকদিন আগে, দুদিন আগে সম্ভবত। এটার রিয়াকশনে বাংলাদেশ অত্যন্ত স্ট্রং একটা প্রতিবাদ পাঠিয়েছে। বাংলাদেশের ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে বলা হয়েছে স্বর্ণা দাস হত্যাকাণ্ডের শিকার হয়েছে সীমান্তে। মানে ভারত অবশ্য স্বর্ণা দাস শুনলে তার মনে হবে যে তারা ভুল করেছে, কারণ ভারতের কাছে, অন্তত ক্ষমতাসীন বিজেপির কাছে, এই দেশের মুসলিমরা কোনো মানুষ না। কারণ আমি বহুবার বলেছি, যখন আপনি কন্ডেম করছেন আফটার 5 আগস্ট, আপনি একটা রিজিওনাল পাওয়ার হিসেবে বলতেই পারতেন যে 5 আগস্টের পর যেসব হামলা ঘটনা ঘটেছে, যেসব মানুষের জানমালের ক্ষতি হয়েছে, আমরা সেগুলোকে কন্ডেম করি না। আপনি স্পেসিফিকলি মাইনরিটি এবং আরো স্পেসিফিক করছেন হিন্দু। এটা শুধু আমাদের ক্ষেত্রে বলেছেন তা না, জনাব মোদি জনাব বাইডেনের সাথে কথা হয়েছে বলে যে টুইট করেছেন, যদি আমরা দেখেছি আমেরিকা সেই টুইট স্বীকার করেনি, মানে সেই কন্টেন্ট, তারপর সেখানেও সেই হিন্দুর কথা তুলেছেন। তো স্বর্ণা দাস মারা গেছে, এটা ভারত হয়তো পছন্দ করেনি, কিন্তু বাংলাদেশ তার সব নাগরিককে ইকুয়ালি ট্রিট করবে এখন থেকে। তার প্রমাণ স্বর্ণা দাসের ক্ষেত্রে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছেন, ভারতের হাইকমিশনের কাছে পাঠানো প্রতিবাদ লিপিতে বাংলাদেশ এই ধরনের নিষ্ঠুর কর্মকাণ্ডের কঠোর প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইংরেজিটার ট্রান্সলেশন এরকম। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার স্মরণ করিয়ে দিয়েছে যে এই ধরনের সীমান্ত হত্যার ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক, এবং সীমান্ত কর্তৃপক্ষের জন্য বাংলাদেশ ভারতের যৌথ নির্দেশিকা 1975 সালের বিধানের লঙ্ঘন। ভারত সরকারকে এই ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি রোধ এবং সব সীমান্ত হত্যাকাণ্ডে তদন্ত পরিচালনা, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। একদম সরাসরি অ্যান্ড স্ট্রং শব্দগুলো খেয়াল করি। এই ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি, এই ধরনের শব্দ আছে এখানে। আমরা বুঝতে পারছি
বাংলাদেশ মাথা তুলে দাঁড়িয়েছে। যেটা বলছিলাম, ডক্টর ইউনূসের ইন্টারভিউ বা এখনো আমরা যে স্টেটমেন্ট দিলাম, আমাদের কাছে এক ধরনের ঔদ্ধত্য মনে হতে পারে। মানে একটা কৃতদাস সরকার যা করেছিল বাংলাদেশে বসে বসে ভারতের সবকিছুকে আনকোয়েশ্চেনড এন্ডোর্স করা, রীতিমতো সীমান্ত হত্যার জন্য আমাদেরকে দায়ী করে বিজেপি চিফ কথা বলেছে, মন্ত্রীরা কথা বলেছে, আমাদের মনে আছে, তাজা থাকবে স্মৃতিতে। আর শুধু সেটাই না, ডক্টর ইউনূস যে কথাগুলো বলেন শেখ হাসিনা প্রসঙ্গে, ভবিষ্যৎ বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের প্রসঙ্গে, হিন্দুদের উপরে তথাকথিত অত্যাচার প্রসঙ্গে, এগুলো কোনোটাই আসলে বৈরিতার কোনো ইন্ডিকেশন দেয় না। ওই যে বললাম, শেখ হাসিনার মতো একেবারে কৃতদাস সুলভ যে মন্তব্য, তার বিপরীতে হয়তো কারো কারো কাছে মনে হবে এটা বেশি, বা ভারতেরও গায়ে লাগতে পারে। তো 15 বছর তারা যে ধরনের আচরণ পেয়েছে বাংলাদেশের সরকারের কাছ থেকে, সেটা তাদের একটু গায়ে লাগতেই পারে, বাট একটু লাগা দরকার। they'll have to realign their relationship. ডক্টর ইউনূস যেমন বলছেন যে তাদের যে ন্যারেটিভ আছে যে এখানে সব ইসলামিস্ট, বিএনপি ইসলামিস্ট, এখানে যদি ক্ষমতায় তারা আসে বা কোনো একদিন সবাই মিলে এটাকে আফগানিস্তান বানিয়ে ফেলবে এবং শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আর কারো হাতে নিরাপদ না, সেই ন্যারেটিভ থেকে বেরোতে হবে, সেই প্রিকনসেপ্ট আইডিয়া থেকে বেরোতে হবে। এই আইডিয়া আসলে আছে, আমি তা মনেও করি না ভারতের এত স্টুপিড তারা, আমি মনে করি না। কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য তাদের একটা ন্যারেটিভ লাগবে। ওকে তো অবৈধভাবে ক্ষমতায় রাখতে চায়, সে ওয়েস্টের সাথে ডিল করতে হয়, সে আমেরিকার সাথে ডিল করতে চেয়েছে। আমরা জানি এখন যে গত নির্বাচনের আগে তারা আমেরিকাকে বেশ চাপ দিয়েই তার লেভারেজ যা যা আছে ইউজ করে নিউট্রাল করার চেষ্টা করেছে। সো তাকে এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করতে হয়েছে যে শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকেন এই দেশ মৌলবাদী জঙ্গিবাদী হয়ে যাবে। সুতরাং অ্যাট এনি কস্ট, ইলেকশন হোক না হোক, শেখ হাসিনা ভয়ঙ্কর রকম মানবাধিকার লঙ্ঘন করুক না করুক, তাতে কিছু আসে যায় না, তাকে ক্ষমতায় রাখুক। এই ন্যারেটিভ পাল্টাতে হবে এবং আমি বিশ্বাস করি ডক্টর ইউনূস আরো কিছুদিন যদি দায়িত্বে থাকেন, ভারতকে রিয়ালাইন হতে হবে। এবং আমরা ভবিষ্যৎ সরকারও যারা আসবে, আমি এটা মনে করি ভবিষ্যতে আওয়ামী লীগ অবশ্য বহু বছর ক্ষমতায় আসবে বলে মনে করি না, বলেছি কারণটা কি, আবারও কথা বলবো এটা নিয়ে। কিন্তু যারাই ক্ষমতায় আসুক ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে, যেই স্ট্যান্ডার্ডটা ডক্টর ইউনূস সেট করে যাচ্ছেন, যে বেঞ্চমার্কটা সেট করে যাচ্ছেন ডক্টর ইউনূস, সেই বেঞ্চমার্কটা তাকে কিন্তু ফলো করতে হবে। এই দেশের মানুষের উপরে অকল্পনীয় অত্যাচার নিপীড়ন আওয়ামী লীগ যেভাবে করেছে, এই দেশের স্টেট যেভাবে ভেঙে ফেলেছে, ভারত তার সাথে সরাসরি জড়িত। এত কিছুর পরও যদি ভারত সেটা না বোঝে, এত কিছুর পরও ভারত যদি নিজের পররাষ্ট্রনীতি বাংলাদেশের সাথে রিয়ালাইন না করে, তার মাসুল ভারতকে দিতে হবে। আমাদের জায়গা থেকে এটুকুই চাওয়ার আছে, এতদিন যা যা হয়েছে দে শুড বি সরি ফর দ্যাট। সবচেয়ে ভালো হতো তারা যদি ক্ষমাই চাইতো একটু প্রকাশ্যে, সবচেয়ে ভালো হতো। না হলেও অন্তত সাইলেন্টলি তারা তাদের বাংলাদেশকে একটা রাষ্ট্র হিসাবে ট্রিট করতে হবে। এটা শেখ হাসিনার তালুক না এখন আর। আমি বলেছি আমরা নাগরিকরা এই রাষ্ট্রকে এখন ওন করি, এদেশের সরকারও এখন এই রাষ্ট্রকে ওন করে। একসময় শেখ হাসিনা সরকার এই রাষ্ট্রকে ওন করেনি, এটাকে কলোনির মতো দেখেছে, কিন্তু লুটপাট করে সব নিয়ে গেছে, ভারতের ভাসাল স্টেটে পরিণত করেছে। ভারতকে অবশ্যই সতর্ক হতে হবে। অ্যান্ড বটম লাইন, এই সব কিছু বলা হচ্ছে ভারতের সাথে, আমি অন্তত ভারতের সাথে কোনো শত্রুতা আসলে চাই না, অনেকের কাছে ভালো লাগবে না হয়তো। আমি মনে করি আমরা দুই প্রতিবেশী আছি যারা পরস্পরকে পাল্টাতে পারবো না, আমাদের পরস্পরের স্বার্থেই আত্মমর্যাদার ভিত্তিতে বেনিফিট, পারস্পরিক বেনিফিট এনশিওর করার মতো অনেক জায়গা আছে, পারস্পরিক সিকিউরিটি নিশ্চিত করার মতো অনেক স্কোপ আছে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।